Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক ফার্মাসিউটিক্সের ইউনিট অপারেশন স্টেরিলাইজেশন যাকে বলা হয় স্টেরিলাইজেশন টেকনিক, সেই স্টেরিলাইজেশন টেকনিকের যে কমপ্লিট থিওরি তার এমসিকিউ প্র্যাকটিস আমরা ডিসকাস করব আমাদের ভিডিওর মাধ্যমে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফার্স্ট আসছে স্টেরিলাইজেশন। আমরা সবাই মোটামুটি এই টার্মটার সাথে পরিচিত যে স্টেরিলাইজেশন করা হয় বা স্টেরিলাইজেশন, স্টেরিলিটি, স্টেরাইল এই শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত। তো জিনিসগুলো কি? স্টেরিলাইজেশন করা হয়, স্টেরিলাইজেশন একটা পদ্ধতি। ধরো একটা প্রোডাক্ট, একটা কোনো আর্টিকেল, কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা আর্টিকেল, যেই আর্টিকেলটাকে আমরা করব স্টেরাইল। এই আর্টিকেলটাকে আমরা কি করব? স্টেরাইল বা স্টেরিলিটি বলা হয়, স্টেরাইল বা স্টেরিলিটি। আর এই প্রোডাক্টটার নাম হয়ে যাবে তখন, এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, এই প্রোডাক্টটাকে কেন প্রয়োজন হলো স্টেরিলাইজেশন করার। স্টেরিলাইজেশন কি? একটা পদ্ধতি, একটা প্রোডাক্ট, একটা পদ্ধতিকে মাধ্যমে স্টেরিলিটি করা হলো, স্টেরাইল প্রোডাক্ট বলা হয়। এই প্রোডাক্টটার নাম হয়ে যাবে স্টেরাইল প্রোডাক্ট। তাহলে একটা প্রোডাক্টকে স্টেরিলাইজেশন করলে যেই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে সেই প্রোডাক্টটা হচ্ছে একটা স্টেরাইল প্রোডাক্ট হচ্ছে, এবং এই প্রোডাক্টটা হচ্ছে স্টেরাইলিটি স্টেট বা স্টেরাইল স্টেট মেনটেন করছে। তো এই প্রোডাক্টটাকে স্টেরিলাইজেশন করার দরকার কেন পড়লো? কারণ এই প্রোডাক্টটার মধ্যে বিভিন্ন মাইক্রোবস থাকতে পারে। মাইক্রোবস সেটা কিল অবস্থায় থাকতে পারে বা স্পোর অবস্থায় থাকতে পারে, মানে ভেজিটেটিভ বা স্পোর অবস্থায় থাকতে পারে। সেই মাইক্রোবের সম্পূর্ণ রিমুভাল, ফুল রিমুভাল, মানে যদি একটা প্রোডাক্টকে আমরা এখন স্টেরিলাইজেশন করা হয়, যে নতুন একটা প্রোডাক্ট হয়, নতুন প্রোডাক্ট বলতে সেই প্রোডাক্টটাই, কিন্তু সেই প্রোডাক্টটা হচ্ছে স্টেরাইল প্রোডাক্ট হয়ে যাবে। সেই প্রোডাক্টটার মধ্যে কোনো রকম মাইক্রোবস, তার ভেজিটেটিভ ফর্ম বা কোনো স্পোর ফর্ম কিচ্ছু প্রেজেন্ট থাকবে না, পুরো রকম ফ্রি হবে, ফ্রি অল টাইপ অফ মাইক্রোবস। বুঝলো? তাহলে স্টেরিলাইজেশন পদ্ধতিতে আমরা কি করি? কোনো প্রোডাক্টকে, কোনো বা কোনো আর্টিকেলকে আমরা মাইক্রো অর্গানিজম ফ্রি করে তুলি। তাহলে স্টেরিলাইজেশনের যে প্রসেস, কমপ্লিট ডিস্ট্রাকশন, কমপ্লিট মানে একটুকুনো 1%, 0.1%, মানে 1% মাইক্রো অর্গানিজম পেয়ে থাকতে হবে, পুরো সম্পূর্ণ ফ্রি হতে হবে। অ্যাবসুলেট কন্ডিশন ওই কারণে বলা হয় অ্যাবসুলেট, কারণ একটা মাইক্রো অর্গানিজমও প্রেজেন্ট থাকা চলবে না। তো কমপ্লিট রিমুভাল বা ডিস্ট্রাকশন অফ অল টাইপ মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট ইন এ সিস্টেম। দ্য প্রোডাক্ট ইজ ফ্রি ফ্রম লিভিং মাইক্রো অর্গানিজম আর কল্ড স্টেরাইল প্রোডাক্ট। এই যে প্রোডাক্টটা পাচ্ছি, এই প্রোডাক্টটা পুরো লিভিং মাইক্রো অর্গানিজম বা কিল্ড মাইক্রো অর্গানিজম সমস্ত কিছু থেকে কী হবে? সম্পূর্ণরূপে ফ্রি হয়ে যাবে, তবেই আমরা বলতে পারবো এই প্রোডাক্টটাকে স্টেরাইল প্রোডাক্ট। আর এই স্টেরিলাইজেশন পদ্ধতি কখন দরকার পড়ে? মেনলি দরকার পড়ে, মেনলি যেই জন্য করা হয়, বিভিন্ন প্যারেন্টাল প্রোডাক্ট, বিভিন্ন অপথ্যালমিক প্রোডাক্ট, মেনলি এই জন্যে বেশি ইউজ করা হয়। কারণ এই প্যারেন্টাল প্রোডাক্ট বা অপথ্যালমিক প্রোডাক্ট কোথায় যাবে? ডাইরেক্টলি যাবে আমার ব্লাড স্ট্রিম। তো সেই প্রোডাক্টের মধ্যে যদি কোনো মাইক্রো অর্গানিজম, কোনো ব্যাকটেরিয়া, কোনো স্পোর প্রেজেন্ট থাকে, তাহলে তারা বিভিন্ন রকম হেলথ এর জন্য খারাপ হতে পারে, কনসাস আসতে পারে, সেপটিক হতে পারে। তো তার জন্যে প্যারেন্টাল প্রোডাক্ট এবং অপথ্যালমিক প্রোডাক্ট প্রিপারেশন করার সময় এই স্টেরিলাইজেশন পদ্ধতিকে ইউজ করা হয়, যাতে ওই যে প্রোডাক্টগুলো তৈরি হবে সেগুলো যেন কমপ্লিট ফ্রি থাকে অল টাইপ অফ মাইক্রো অর্গানিজম। তাছাড়াও আমরা বিভিন্ন রুমকে ফ্রি করতে পারি, বিভিন্ন
ক্লথ, ব্ল্যাঙ্কেট বা ক্যাটগার্ড এই সমস্ত জিনিসপত্র, বিভিন্ন ইনজেকশান, এদেরকেও স্টেরিলাইজেশন করা হয়। কারণ এগুলো ইউজ করা হয়, বারবার ইউজ করা হয়। কোনো যেই রুমে এই প্যারেন্টাল বা অপথ্যালমিক প্রোডাক্টের প্রিপারেশান করা হবে, সেই রুমটাকে প্রথমে ফ্রি করতে হবে। কারণ সেই রুমে যদি ব্যাকটেরিয়া থাকে, তাহলে সেই ব্যাকটেরিয়া প্যারেন্টাল প্রোডাক্ট বা অপথ্যালমিক প্রোডাক্টে আসতে পারে। তো ওই কারণে রুমটাকেও প্রথমে ফ্রি করতে হবে। যেই রুমটাকে ফ্রি করা হবে স্টেরিলাইজেশন পদ্ধতির মাধ্যমে, অ্যাসেপটিক কন্ডিশন বলা হবে তখন সেটাকে। ক্লিয়ার? বোঝা গেল? সো বুঝতে পারলে তাহলে স্টেরিলাইজেশন কী বললাম, যেখানে কমপ্লিট ডেস্ট্রয় করা হয়, কিল করা হয় কাদেরকে? মাইক্রো অর্গানিজমকে, যারা ওই সারফেসে প্রেজেন্ট আছে বা ওই জায়গাতে প্রেজেন্ট আছে। পুরো রুমকেও করা হতে পারে, যে কোনো প্রোডাক্টকে করা হতে পারে স্টেরিলাইজেশন, যেগুলো সবসময় ইউজ হয়, অপারেশন টেকনিকে ইউজ করা হয়, সমস্ত জায়গাতে স্টেরিলাইজেশন করা হয়। বিভিন্ন প্যারেন্টাল প্রোডাক্ট, অপথ্যালমিক প্রোডাক্টে তো ইউজ করাই হয়, কারণ ওরা ডাইরেক্ট ব্লাড স্ট্রিমে যায়। তো দুটো টার্মিনোলজি আছে, আরও আছে, কিন্তু মেনলি হচ্ছে স্টেরিলাইজেশন আর ডিসইনফেক্টেন্ট। আর একটা আমরা পড়েছি অ্যান্টিসেপটিক। এই জিনিসগুলো কি কনফিউজ তৈরি করে, অ্যান্টিসেপটিক কারা, স্টেরিলাইজেশন কারা বা ডিসইনফেক্টেন্ট কারা? সবাই কি করে? সবাই মাইক্রো অর্গানিজমকেই আমরা নষ্ট করতে থাকে। তো স্টেরিলাইজেশন সম্পর্কে আমরা পড়েই আসলাম। ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ অল ভায়াবল ফর্ম অফ মাইক্রো অর্গানিজমস আর রিমুভড অর ডেস্ট্রয় কমপ্লিটলি ডেস্ট্রয়। অ্যাবসলিউট কন্ডিশন বললাম, কমপ্লিটলি ডেস্ট্রয়, অ্যাবসলিউট কন্ডিশন বলা হয়, যেখানে কোনো রকম কোনো মাইক্রো অর্গানিজম, সেটা ভেজিটেটিভ ফর্মে হোক বা স্পোর ফর্মেই হোক, সবাইকে এই প্রসেস, স্টেরিলাইজেশন কি একটা প্রসেস, তাই তো, একটা প্রসেস। সেই প্রসেস যদি আমরা অ্যাপ্লাই করি কোনো প্রোডাক্টে, কোনো জিনিসে, কোনো আর্টিকেলে, সেই প্রোডাক্টটার মধ্যে কোনো রকম ভেজিটেটিভ বা স্পোর ফর্মে কোনো রকম কোনো মাইক্রো অর্গানিজম আর প্রেজেন্ট থাকবে না। ভেজিটেটিভ বলতে কি আর স্পোর বলতে কি? ভেজিটেটিভ বলতে একটা কমপ্লিট মানে মাইক্রো অর্গানিজম, যার মধ্যে তার লিভিং কন্ডিশানে সে প্রেজেন্ট আছে, তার মধ্যে বিভিন্ন সেলুলার অর্গানিলস প্রেজেন্ট আছে, সেল ওয়াল যা থাকে, প্রোক্যারিওট একটা সেল যেহেতু হয়, ব্যাকটেরিয়া, তো সমস্ত কিছু প্রেজেন্ট আছে। আর স্পোর বলতে কী বোঝায়? স্পোর বলতে যেখান থেকে তৈরি হয় এই আমাদের মাইক্রো অর্গানিজমটা, ঠিক আছে, ডিম বলতে পারো, যেখান থেকে তৈরি হয়। বা অনেক সময় এই ভেজিটেটিভ ফর্মের যারা আছে তারা যখন মারা যায়, ডেস্ট্রয় হয়ে যায়, সে স্পটটাই যে জিনিসগুলো প্রেজেন্ট থাকে তাদেরকেও স্পোর বলা হয়ে থাকে। ক্লিয়ার? তো যেমন মাইক্রো অর্গানিজম যারা লিভিং আছে তাদের মধ্যে বিভিন্ন ফাংশন আছে, যারা মাল্টিপ্লিকেশন করতে পারে, যারা একটা থেকে দুটো, তিনটে, চারটে এরকম সংখ্যায় যারা বৃদ্ধি করতে পারে, যারা ডিজিজ কজ করতে পারে, যারা রেসপিরেশন নিতে পারে, যারা মাল্টিপ্লিকেশন করতে পারে, কারণ এদের মধ্যে ডিএনএও প্রেজেন্ট আছে। তো তাদেরকে যেমন নষ্ট করে দেওয়া হয়, পুরোপুরি ডেস্ট্রয় করে দেওয়া হয়, তার সাথে সাথে তারা ডেস্ট্রয় হয়ে যাওয়ার পর তারা যে স্পটটাতে প্রেজেন্ট থাকে সেই স্পটটাকেও পুরোপুরি রিমুভ করে দেওয়া হয়। ক্লিয়ার? যাতে সেখান থেকে সেই স্পট থেকে যেন আবার ইন ফিউচার যাতে আবার গ্রোথ না তারা করতে পারে, তাদের ডিম বা যা আছে তার সম্পূর্ণভাবে সমস্ত কিছুকে নষ্ট করে দেওয়া হয় স্টেরিলাইজেশন প্রসেসের মাধ্যমে, যেটা একটা অ্যাবসোলিউট কন্ডিশন। আর ডিসইনফেক্টেন্টে কী হয়? ইন প্রসেস দ্যাট রিমুভ ইনফেকশন পোটেন্সিয়াল বাই ডেস্ট্রয়িং অল টাইপ অফ প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। আর ডিসইনফেক্টেন্টে কী হয়? যে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম যারা আছে, যারা ডিজিজ কজ করে, সেখানে ডিসইনফেক্টেন্ট ইউজ করে। এরা বিভিন্ন নন লিভিং জিনিসের উপর ইউজ করে, নন লিভিং সাবস্ট্যান্সের উপর ইউজ করা হয়ে থাকে, যাতে সেখানে কোনো প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম না প্রেজেন্ট থাকে। কিন্তু প্রবলেম হয়ে যায় এই স্টেরিলাইজেশন প্রসেস, যেমন ব্যাকটেরিয়ার স্পোরকেও ডিস্ট্রয় করে দেওয়া হয়, যেটা বললাম, যেই কারণে একে অ্যাবসোলিউট কন্ডিশন বলা হয়। এখানে মাইক্রো অর্গানিজম ডিস্ট্রয় করছে,
কিন্তু স্পোর্স আর নট ডেস্ট্রয়, এখানে কোনো স্পোরকে ডেস্ট্রয় করা হয় না। আর এই জিনিসটাকে হাইলাইট করা হয়েছে এই কারণেই, কারণ এখান থেকে এমসিকিউ দেখা যায় যে কারা স্পোরকে ডেস্ট্রয় করে, কারা করে না। ডিসইনফেক্টেন্ট স্পোরকে ডেস্ট্রয় করতে পারে না। স্টেরিলাইজেশন ডান বাই ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল প্রসেস, আমরা তো এইটা নিয়েই ডিসকাস করবো। আজকে আমাদের লেকচারের টপিকই হচ্ছে স্টেরিলাইজেশন, তো আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব। আর ডিসইনফেক্টেন্ট ডান বাই ইউজিং এনি টাইপ অফ ডিসইনফেক্টেন্ট, যেমন আমরা অ্যালকোহল ইউজ করতে পারি, তাই তো। আর একটা কন্ডিশন আছে অ্যান্টিসেপটিক, যেটা আমরা বিভিন্ন লিভিং মানে আমরা যে হিউম্যান বডি আছে, আমরা যে হাত ধোয়ার সময় ইউজ করি ডেটল, স্যাভলন, অনেক সময় অ্যালকোহলও ইউজ করে থাকি। কোভিডের সময় তো অনেকেই ইউজ করেছি আমরা। তো এরা কি করে অ্যান্টিসেপটিক কন্ডিশনে, এখানে কমপ্লিট রিমুভাল হয় না, এখানে 50% হয়ে থাকে। কারণ এই ক্ষেত্রে আমাদের সেল সারফেস ইউজ করে থাকি, মানে আমরা হাতে ইউজ করছি, তো অ্যান্টিসেপটিকে ডেটল নিয়ে হাত ধরছি, মানে আমরা আমাদের টপিক্যাল সারফেস এরিয়াতে ইউজ করছি। যদি এই ক্ষেত্রে কমপ্লিট রিমুভালের কোনো কোশ্চেন চলে আসতো অ্যান্টিসেপটিকের ক্ষেত্রে, যে ব্যাকটেরিয়াকে কমপ্লিট রিমুভাল করব, তাহলে কী হবে, সেই কন্ডিশানে আমরা যে সারফেসে ইউজ করছি এই জিনিসটাকে, যেই অ্যান্টিসেপটিক, সেই অ্যান্টিসেপটিক আমাদের সেল সারফেসকেও নষ্ট করতে পারে। তো আমাদের যাতে ক্ষতি না হয় সেই দিকটাকেও বজায় রেখে অ্যান্টিসেপটিক লিভিং সেলেই মেনলি ইউজ করা হয়। তো সেখানে মাইক্রো অর্গানিজমকে কমপ্লিট রিমুভাল করা যায় না, এই কারণেই যাতে আমাদের সারফেস, আমাদের সেলেও যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়, এই দিকটাকেও ওখানে বজায় রাখতে হয়, ওই দিকটাকেও খেয়াল রাখতে হয়। ক্লিয়ার? তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট স্টেরিলাইজেশন সম্পর্কে পড়লাম, যেখানে স্পোরকেও ডেস্ট্রয় করে দেওয়া হয়, কিন্তু ডিসইনফেক্টেন্টে স্পোরকে ডেস্ট্রয় করা হয় না। এখানে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমকে মেনলি কী করে হয়, ডেস্ট্রয় করে দেওয়া হয়। আর অ্যান্টিসেপটিক কি, লিভিং সেলে ইউজ করে, যেমন আমরা হিউম্যানরা হাত ধোয়ার সময় ইউজ করি লিভিং সেল, মানে আমরা লিভিং সেল। আর ডিসইনফেক্টেন্ট বিভিন্ন চেয়ার, টেবিল, ডাইনিং টেবিল, রুম, এই সমস্ত ধোয়ার সময় ইউজ করে থাকতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা স্টেরিলাইজেশন কি, ডিসইনফেক্টেন্ট বা ডিসইনফেকশন জিনিসটা কি, অ্যান্টিসেপটিক কি, বা আমরা এখানে পড়লাম স্টেরিলাইজেশন টেকনিক কি, বা প্রসেসটাকে স্টেরিলাইজেশন বলা হয়, কোন প্রোডাক্টকে করা হয়, স্টেরিলিটি কি, স্টেরাইল প্রোডাক্ট কাদেরকে বলে, অ্যাবসুলেট কন্ডিশন কি, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমরা একটা কমপ্লিট একটা ধারণা পেলাম। ঠিক আছে, এরপরে স্টেরিলাইজেশন টেকনিকটাকে ফলো করার জন্য বা স্টেরাইল হচ্ছে কী করে, মানে আমরা যে সমস্ত জিনিসকে ইউজ করছি স্টেরিলাইজেশন করার জন্য, যেমন আমরা দেখলাম এখানে এই স্টেরিলাইজেশন প্রসেসে আমরা ফিজিক্যাল মেথড ইউজ করে থাকি, কেমিক্যাল মেথড ইউজ করে থাকি, বিভিন্ন মেকানিক্যাল মেথডকে ইউজ করে থাকি। তো সেই যে প্রসেসগুলো ইউজ করছি, যার মধ্যে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে ফিজিক্যাল স্টেরিলাইজেশন পদ্ধতি, যেটা সবচেয়ে ইজিলি করা যায়। এবং এই যে ফিজিক্যাল স্টেরিলাইজেশন পদ্ধতি, সেটা অনেকেই ইউজ করে থাকে, অথচ স্টেরিলাইজেশন পদ্ধতি বলে জানি না। যেমন আমরা বর্ষাকালে অনেক সময় জিনিস, যে জামা কাপড় আছে, সেগুলো ওয়েদারের জন্য একটা কেমন স্মেল আসতে পারে একটা। তো কী হয়, যখন আমরা রোদে দিয়ে দিই না, যখন রোদ বেড়ায়, রোদে দিয়ে দেওয়া, সানলাইটে দিয়ে দেওয়া, এইটাই কিন্তু একটা স্টেরিলাইজেশনই পদ্ধতি, যেখানে সানলাইটের প্রেজেন্টে, সানলাইটে যে তাপ থাকে, সেই তাপের কারণে ওই যে ব্ল্যাঙ্কেট, ওই যে চাদর, ওই যে বেডিংয়ের জিনিসপত্র, জামা কাপড় আমরা রোদে দিচ্ছি, সেখানে যে সমস্ত মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট আছে তাদেরকে রিমুভ করে দেওয়া হয়। ক্লিয়ার? তো যেটা অনেক পুরনো প্রথা, অনেক দিন ধরে ইউজ করে আসছে, সেইটাও একটা স্টেরিলাইজেশন পদ্ধতিরই একটা সুন্দর এক্সাম্পল। এই স্টেরিলাইজেশন প্রসেসকে ডেসক্রাইব করার জন্য কিছু টার্মিনোলজি ইউজ করা হয়ে থাকে, যেগুলো আমাদেরকে একটু পড়ে নিতে হবে। প্রথম হচ্ছে থার্মাল ডেথ টাইম। জিনিসটা কি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টাইম রিকোয়ার্ড টু কিল এ স্পেসিফিক টাইপ অফ মাইক্রো অর্গানিজম অ্যাট এ গিভেন টেম্পারেচার আন্ডার স্পেসিফিক কন্ডিশন। তাহলে কি, থার্মাল ডেথ টাইম কাদেরকে বলে, কোনো একটা আর্টিকেল যেটাকে আমরা এখন স্টেরিলাইজেশন করবো, মানে সেই প্রোডাক্টটা, সেই আর্টিকেলটাকে পুরো কমপ্লিট রিমুভাল করে দেবো, সেখানে যাতে আর কোনো রকম কোনো ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজম, কোনো ব্যাকটেরিয়ার স্পোর, কোনো কিছু যাতে না থাকে। তো সেইটা করার জন্যে কতটা টাইম রিকোয়ার হচ্ছে, সেইটাকে
যেই টার্মিনোলজি ইউজ করে সেই টাইমটা কতটা লেগেছে সেই টাইমটাকে মেনশন করার জন্যে আমরা থার্মাল ডেথ টাইমকে ইউজ করে থাকি। অবভিয়াসলি একটা গিভেন টেম্পারেচার থাকে, সেখানে টেম্পারেচার ইউজ করে এবং স্পেসিফিক কন্ডিশান মেনটেন করে পুরো অল টাইম যে মাইক্রো অর্গানিজমকে কিল করা হয় যতটা টাইম রিকোয়ার হচ্ছে সেই টাইমটাকে ডিনোট করা যায়, 5 মিনিট 10 মিনিট যতটা টাইম লাগছে তাকে থার্মাল ডেথ টাইম বলে। থার্মাল মানে কি, এখানে টেম্পারেচার ইউজ করা হচ্ছে, এই কারণে থার্মাল ডেথ টাইম। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট ডেফিনেশন। নেক্সট আছে ডেসিমাল রিডাকশান টাইম। ডেসিমাল রিডাকশান টাইম, রিডাকশান মানে কমে আসা, কি এটাকে ডি ভ্যালু বলা হয় শর্ট ফর্মে। খুবই ইম্পর্টেন্ট ডেফিনেশন, ভালো করে বোঝার চেষ্টা করো, খুবই ইম্পর্টেন্ট। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টাইম ইন মিনিটস, ইট ইজ ডিফাইন্ড অ্যান্ড দ্য টাইম ইন মিনিটস required to reduce the number of viable microorganisms by 90%. It is one function to indicate the efficacy of sterilization process. মানে কি, একটা প্রোডাক্ট যাকে আমরা কমপ্লিট রিমুভাল করব, তো সেই মাইক্রো অর্গানিজম, এখানে অনেক মাইক্রো অর্গানিজম থাকতে পারে, সেই মাইক্রো অর্গানিজমকে রিডিউস করে, যেমন এখানে 100% হান্ড্রেডটা মাইক্রো অর্গানিজম, তো এখান থেকে 90% রিডিউস করে দিলাম, মানে কি আর হয়তো 10টা প্রেজেন্ট আছে, তো এই 100% থেকে মানে 100টা মাইক্রো অর্গানিজম এখানে প্রেজেন্ট ছিল, সেখান থেকে 10টা, এখন কিছু সময় পর সেখানে 10টা আর প্রেজেন্ট আছে। তো কতটা সময় লাগলো এই যে রিডিউস করতে, 100 থেকে রিডিউস করতে, সেই যে সময় লাগলো কতটা মিনিটে, সময়টা মিনিটে ডিনোট করতে, যতটা সময় লাগবে, যদি 1 ঘন্টায় সময় লাগে তাহলে আমরা 60 মিনিট বলবো, সেই মিনিট, কারণ এটাকে মিনিটে রিপ্রেজেন্ট করা হয়। সেই টাইমটাকে মেনশন করার জন্য আমরা ডেসিমাল রিডাকশান টাইম ইউজ করতে থাকি। ঠিক আছে, ধরো আমার এখানে কি বলছে, স্টেরিলাইজেশন প্রসেসের এফিকেসি ডিনোট করার জন্য ইউজ করে, মানে কি ধরো এইটা একটা মাইক্রো অর্গানিজম, এখানে আমরা হিট ইউজ করছি বা কোনো একটা পদ্ধতি ইউজ করছি, করার পর আমরা 10 মিনিট পর এই প্রোডাক্টটা পেলাম, যেখানে এখানে হয়তো 100টা মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট ছিল, এখানে এখন আছে আর 20টা মাইক্রো অর্গানিজম। সেম একটা আমি পদ্ধতি, সেম একই টাইপের জিনিস নিলাম, একটা আদার্স পদ্ধতি ইউজ করলাম স্টেরিলাইজেশন প্রসেসের, যেখানে আমরা 5 মিনিট ইউজ করেই যে নতুন প্রোডাক্টটা পেলাম সেখানে দেখতে পেলাম 20টা, এখানেও 100টা মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট ছিল। প্রথমে একটা পদ্ধতি ইউজ করছি যেখানে 100টা মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট আছে, আমরা হিট দিচ্ছি, সেখানে হিটের মাধ্যমে করছি, ধরো সেখানে কি হলো 10 মিনিট হিট দেওয়ার পর, 10 মিনিট হিট দেওয়ার পর এই পদ্ধতিটাকে, এই প্রোডাক্টটাকে 10 মিনিট হিটে রাখার পর আমরা যে প্রোডাক্টটা পেলাম সেখানে আর 100টা মাইক্রো অর্গানিজম নেই, কটা আছে, 20টা মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট আছে, মানে 80টা মারা গেছে, ডেথ হয়ে গেছে। সেম একটা আদার্স একটা জিনিস নিলাম যেখানেও 100টা মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট আছে, আমরা আবার হিট দিলাম, কিন্তু 5 মিনিট পর যে প্রোডাক্টটা পেলাম সেখানে দেখলাম আর 20টা প্রোডাক্ট আছে। মানে কি, কার এফিকেসি বেশি, এই যে পদ্ধতিটা ইউজ করছি এই পদ্ধতিটার এফিকেসি বেশি, কারণ 5 মিনিট সময়ের মধ্যেই যা রিডিউস করছে এই পদ্ধতিতে 10 মিনিট লাগছে সেম রিডিউস করতে, মানে এখানে যদি এখন আমি 10 মিনিট ইউজ করে নিই তাহলে কমপ্লিট রিমুভাল হয়ে যাবে, আর কোনো মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট থাকবে না। তো এই যে এফিকেসি বুঝতে পারছি, তো এই যে টাইমটা বুঝতে পারছি কার এফিকেসি বেশি, সেই এফিকেসি বোঝার জন্য আমরা ডেসিমাল রিডাকশান টাইম ইউজ করি, যেখানে কি কত মিনিট লাগছে 90% ভায়াবেল মাইক্রো অর্গানিজমকে রিডিউস করতে, 90% ভায়াবেল মাইক্রো অর্গানিজমকে রিডিউস করার জন্য কত টাইম লাগছে, এবং টাইমটা কিসে রিপ্রেজেন্ট করতে হবে, মিনিটে, সেই যে টাইম লাগছে মিনিটে সেই টাইমটাকে আমরা ডেসিমাল রিডাকশান টাইম শর্ট ফর্মে ডি ভ্যালু বলা হয়। যেই স্টেরিলাইজেশন পদ্ধতিতে ডি ভ্যালু যত কম হয়, মানে যত টাইম কম লাগবে, সেই স্টেরিলাইজেশন প্রসেসটা তত ভালো, তার এফিকেসি তত বেটার। বুঝতে পারলাম, সেইটাই আমরা এতক্ষণ ধরে বললাম। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। ভালো করে বোঝার চেষ্টা করো, ইম্পর্টেন্ট ডেফিনেশান এবং কোশ্চেনে দেখা যায় জাস্ট কনসেপ্ট,
যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো ইজিলি অ্যান্সার দিতে পারবে, নাহলে এই জায়গাটা তুমি এক্সামে আসবে কোশ্চেনও দেখতে পারবে, তারপরে তোমার তখন মনে হবে এই জায়গাটা তো আমি পড়িনি, আমার হার্ড লাগছিল, কিন্তু কিছুই নেই, জাস্ট ইজি। তোমাদেরকে কত ইজিভাবে বোঝানো হচ্ছে অন্য কেউ বোঝাতে পারবে না, খুব সহজ উপায়ে সহজ পদ্ধতিতে বুঝিয়ে হচ্ছে। জেড ভ্যালু কী বলে? দ্য নাম্বার অফ ডিগ্রি রিকোয়ার্ড ফর এ 1 log রিডাকশন অফ ডি ভ্যালু। টেম্পারেচার, এখানে টেম্পারেচারকে রিডিউস, টেম্পারেচার থাকে এখানে, টেম্পারেচার। জেড ভ্যালুতে তাহলে কী ইউজ করা হয়? টেম্পারেচার। তাহলে কত ডিগ্রি টেম্পারেচার রিকোয়ার্ড হবে ফর 1 log রিডাকশন অফ ডি ভ্যালু? ঠিক আছে, ধরো প্রথমে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমরা ইউজ করছি, একটা হিট দিচ্ছি, হিট দেওয়ার পর 10 মিনিট সময় লাগছে, হয়ে একটা নতুন প্রোডাক্ট পাচ্ছি যেখানে 80টা এখানে 100টা মাইক্রো অর্গানিজম ছিল। এই আর্টিকেলটাকে আমরা স্টেরিলাইজেশন পদ্ধতিতে ইউজ করছি, হিট দিচ্ছি, 10 মিনিট সময় পর দেখতে পেলাম যে নতুন এখান থেকে যে প্রোডাক্টটা আসলো সেখানে এখন আর মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট আছে ধরো 30টা মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট আছে, 70টা মাইক্রো অর্গানিজম কী হয়েছে এই 10 মিনিটের মধ্যে মারা গেছে। এরপর কী হবে? এখানে একটা হিট দিচ্ছি, ধরো এখানে আমি হিট দিচ্ছি 30 ডিগ্রি সেলসিয়াস আমরা হিটে রেখেছি। এরপর কী হচ্ছে? সেম এখন তাহলে কটা আছে? 30টা মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট আছে। আমরা যদি এখন হিটটাকে 30 থেকে ইনক্রিজ করে 50 ডিগ্রি করে দিই, তাহলে এখানে যে মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট থাকবে সেটা ধরো এখন কমে পুরো 10 বা 0 হয়ে গেল। কারণ কি? টেম্পারেচার যত বাড়বে তত সেই টেম্পারেচারের মধ্যে মাইক্রো অর্গানিজমদের সারভাইভ করার ক্যাপাসিটি সেটা আরও কমতে শুরু করবে। আগে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতেই 10 মিনিটের মধ্যে 70 জন মারা গেছে, এখন আমি আর 30টা মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট আছে, বা তুমি 100টাই ধরো না, 100টা মাইক্রো অর্গানিজম এখনও প্রেজেন্ট আছে, নতুন একটা জিনিস নিলাম যেখানে টেম্পারেচার 30-এর জায়গায় আমি 50 দিয়ে দিয়েছি, তাহলে সেখানে যদি আমি এখন 10 মিনিটই ইউজ করি, সেখানে কি আর কোনো মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট থাকবে? সম্পূর্ণ মারা যাবে, সবাই মারা যাবে, কারণ এখানে 10 মিনিটে 30 ডিগ্রিতে 30টা বেঁচে আছে। তো এখন আমি টেম্পারেচার আরও 20 ডিগ্রি বাড়িয়ে দিয়েছি এবং সময়কে আমি একই রেখে দিয়েছি, আরও জলদি কমবে। এমনকি 50 ডিগ্রি যদি আমি করে দিই, সবাইকে মারতে এমন এর থেকে কম সময়ও লাগতে পারে। সেই কতটা কম সময় লাগছে এবং কতটা টেম্পারেচার ইনক্রিজ করতে গেলে, সেইটাকেই আমরা জেড ভ্যালু বলছি। ক্লিয়ার? তাহলে আমরা জেড ভ্যালু কাকে বলছি? যে টেম্পারেচার কতটা ইনক্রিজ করলে, টেম্পারেচার আর কতটা ডি ভ্যালু ক্যালকুলেট করার সময় আমরা কোনো টেম্পারেচারে ইনক্রিজ করছি না, কেবলমাত্র আমরা কি করছি, সময়ের ব্যাপার হচ্ছে ওখানে। কিন্তু জেড ভ্যালুতে কি করছি, যেখানে টেম্পারেচার ইনক্রিজ করে দিলে সময় আরও কম লাগছে, যেটা হওয়া স্বাভাবিক। এখন আমরা একটা দুধ গরম করছি, 30 ডিগ্রি সেলসিয়াসে দুধ গরম করছিলাম, তখন আমার সময় লেগেছিলো 20 মিনিট। এখন আমি টেম্পারেচার বাড়িয়ে 80 ডিগ্রি করে দিয়েছি, তাহলে এখন আমার কম সময় লাগবে এখনও দুধ গরম করতে, সেরকমই ব্যাপার। জেড ভ্যালুতে তাহলে কী রিপ্রেজেন্ট করা হচ্ছে? কত টেম্পারেচার ইনক্রিজ করলে ডি ভ্যালু 1 log কী হবে? রিডাকশান হবে। মানে সময়, ডি ভ্যালু কী রিপ্রেজেন্ট করে? টাইম, এইমাত্র বললাম। তাহলে টাইমের কতটা রিডাকশান হবে, টাইম কতটা কমবে, কতটা টেম্পারেচার ইনক্রিজ করলে, সেইটাকে রিপ্রেজেন্ট করা হয় জেড ভ্যালুর মাধ্যমে। আর এফ ভ্যালুর মাধ্যমে কী রিপ্রেজেন্ট করা হয়? কত আর মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট আছে আর কত পড়ে রইল, ওই সব কিছু টেম্পারেচার সমস্ত কিছু মেনটেন করার পর সেটাকে এফ ভ্যালু বলা হয়। ঠিক আছে? ইকুইভ্যালেন্ট টাইম অ্যাট এ টেম্পারেচার টু ডেলিভার ইউনিট প্রোডাক্ট ইউজিং স্পেসিফিক ভ্যালু জেড, কতটা পড়ে রয়েছে সেটাকে অ্যাকচুয়ালি এফ ভ্যালুতে রিপ্রেজেন্ট। ক্লিয়ার? তো এখান থেকে একটা এরকম টাইপের কোশ্চেন আছে, ধরো এরকম লিখে দিল ডি 30 ডিগ্রি এফ 2 মিনিট, এটা কী রিপ্রেজেন্ট করছে? কী রিপ্রেজেন্ট করছে? 2 মিনিট সময় লাগছে, মানে এটা ডেসিমাল টাইম, 2 মিনিট সময় লাগছে 1 log রিডাকশান করতে, বা 90% ভিয়াবল মাইক্রো অর্গানিজমকে রিডিউস করতে। কত ডিগ্রি টেম্পারেচারে? 300 ফারেনহাইট টেম্পারেচারে। এই কথাটা এটাকে রিপ্রেজেন্ট করছে, ভালো করে মনে রাখো।
পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। এর মানে কি 2 মিনিটে যদি আমি 300 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার ইউজ করি তাহলে সেখানে 90% ভায়াবল মাইক্রো অর্গানিজমের কী হবে, রিডিউস হবে। সেইটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। ক্লিয়ার? আই হোপ তোমরা এই টার্মিনোলজিগুলোর সাথে পরিচিত হলে এরপর তোমাদের কোনো আর এমসিকিউ আটকাবে না। আমরা অবভিয়াসলি আমাদের যে প্র্যাকটিস পেপার আছে, এই যে থিওরি পোর্শন আমরা এখন যেটা পড়ছি, তোমরা অলরেডি ক্লাস করছো এই সম্ভব ব্যাচের, যেটা এক্সিট এক্সামের ক্লাস চলছে। শুধু এক্সিট এক্সাম নয়, তোমার সমস্ত এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট বারবার বলে আসছি, প্রতিদিনই বলে আসছি, জাস্ট টাইটেল এক্সিট এক্সাম লেখা আছে। আর তোমরা সমস্ত এক্সামের জন্য নিতে পারো, জিলেট থেকে শুরু করে আরআরবি, এমস, এনএফএল, ডিএসএসবি, সমস্ত এক্সামের জন্য সেম সিলেবাস। আমরা জানি আমাদের এইটাই সুবিধা অন্যান্য এক্সামের তুলনায় বা অন্যান্য কোর্সের তুলনায়, কারণ এখানে আমাদের সিলেবাস পিসিআই থেকে আসে। সো পিসিআইয়ের যে সিলেবাস সেটা সব ক্লাসেই পড়ানো হয়, সব স্ট্রিমেই পড়ানো হয়, এবং পিসিআই সিলেবাসকে ফলো করেই সমস্ত যে অর্গানাইজেশন আছে, সমস্ত যে এক্সামিনেশান বডি আছে, তারা ওই সিলেবাসকে ফলো করেই কোশ্চেন রেডি করে। তো আমাদের আর জন্যে এটার ওটায় পড়তে হয় না যে এইটার জন্য আলাদা, এটার জন্য আলাদা, সেম সিলেবাস, সমস্ত কিছু একই জিনিস। তো এরপর আসো স্টেরিলাইজেশন যে পদ্ধতি আমরা প্রথমেই পড়লাম, যেখানে ফিজিক্যাল, কেমিক্যাল এবং মেকানিক্যাল পদ্ধতির মাধ্যমে কমপ্লিট রিমুভাল করা হয় ভেজিটেটিভ এবং স্পোরের কোনো আর্টিকেলকে, যে পদ্ধতিটিকে আমরা স্টেরিলাইজেশন পদ্ধতি বলি। সেই স্টেরিলাইজেশন পদ্ধতি তাহলে কটা উপায়ে করা হয়? একটা ফিজিক্যাল উপায়ে করা হয়, একটা কেমিক্যাল প্রসেসে, একটা মেকানিক্যাল প্রসেস। তিনটে প্রসেসে আমরা স্টেরিলাইজেশন করতে পারি কোনো প্রোডাক্টকে, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্যাল স্টেরিলাইজেশন প্রসেস, যেখানে কি কি ইউজ করা হয়? ড্রাই হিট, ময়েস্ট হিট এবং রেডিয়েশন। ড্রাই হিট মানে হিট ইউজ করা, এবং ড্রাই মানে শুকনো, শুধু হিটই ইউজ করা হয়। কিন্তু ময়েস্ট হিট মানে ময়েশ্চার, এখানে হিটের সাথে ময়েশ্চারকেও ইউজ করা হয়, এখানে এর নাম ময়েস্ট হিট স্টেরিলাইজেশন। আর একটা স্টেরিলাইজেশন কি, যেখানে রেডিয়েশন সোর্সকে ইউজ করা হয় থাকে, যাকে বলে রেডিয়েশন স্টেরিলাইজেশন প্রসেস। ড্রাই হিটের সবচেয়ে মোস্ট কমন হচ্ছে হট এয়ার ওভেন। এখানে ড্রাই হিট প্রসেসে কোন ইনস্ট্রুমেন্টকে ইউজ করা হয়? হট এয়ার ওভেনকে ইউজ করা হয়, সানলাইটকে ইউজ করা হয় ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেসে। ময়েস্ট হিটে কি ইউজ করা হয়? ময়েস্ট আর ড্রাই হিট, আচ্ছা আমরা টেম্পারেচারগুলো সম্পর্কে পরে ডিসকাস করবো। আর ময়েস্ট হিট তিনটে হয় মেনলি, আরও আছে মেনলি তিনটে আমরা এখানে মেনশন করেছি, অটোক্লেভ, টান্ডানাইজেশন এবং পাস্তুরাইজেশন। আরও প্রসেস আছে, কিন্তু এখানে আমরা যেগুলো মেনশন করেছি সেগুলো ইম্পর্টেন্ট। বাকি যখন আমরা ড্রাই হিট সম্পর্কে আলাদাভাবে পড়বো, ময়েস্ট হিট সম্পর্কে আলাদাভাবে পড়বো, রেডিয়েশন সম্পর্কে আলাদাভাবে পড়বো, তখন আমরা আরও যে এক্সট্রা প্রসেসগুলো আছে সেগুলো সম্পর্কে সেখানে ইউজ করব। অটোক্লেভ, যেখানে 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি টেম্পারেচার ইউজ করা হয়ে থাকে। ট্যান্ডানাইজেশন ইউজ করা হয়। পাস্তুরাইজেশন আমরা দেখেছি, লুইস পাস্তুর ডিসকভার করেছেন, আমরা দেখেছি পাস্তুরাইজেশন ওই কারণে নাম হয়েছে, যেখানে মিল্কের যে দুধ আছে তার ব্যাকটেরিয়াকে রিমুভ করার জন্য মেনলি পাস্তুরাইজেশন ইউজ করা হয়, যেখানে 100 ডিগ্রির কম টেম্পারেচার ইউজ করা হয়। আর টান্ডানাইজেশন, যেখানে 100 ডিগ্রি টেম্পারেচার ইউজ করা হয়। অটোক্লেভে কি 100-র বেশি, পাস্তুরাইজেশনে 100-র কম ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। আর টান্ডানাইজেশনে 100 ডিগ্রি টেম্পারেচারে ইউজ করা হয়ে থাকে। আমরা আরও ডিটেলস পরে পড়ব। রেডিয়েশন সোর্স, যেখানে দু টাইপের হয়ে থাকে, এই পদ্ধতিটা দু টাইপের আবার, একটা হচ্ছে আয়োনাইজেশন টেকনিক, একটা নন আয়োনাইজেশন টেকনিক। আয়োনাইজেশন টেকনিকে আলফা রে, গামা রে ইউজ করা হয়, এবং এগুলো তৈরি করার জন্য ইউজ করা হয় কোবাল্ট 60। ভালো করে মনে রাখবে, এমসিকিউ ইউজ করে, যে আয়োনাইজেশন টেকনিকে আয়োনাইজ করার জন্য মানে আলফা রে, গামা রে তৈরি করার জন্যে কাকে ইউজ করা হয়? কোবাল্ট 60কে ইউজ করে। আর নন আয়োনাইজেশন টেকনিকে ইউভি রে, এটা সানলাইট থেকে পাওয়া যায়। এরপর আসছে কেমিক্যাল স্টেরিলাইজেশন প্রসেস, যেখানে এই দু টাইপের হয়, একটা হচ্ছে গ্যাস, একটা লিকুইড স্টেরিলাইজেশন প্রসেস। গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেসে কোন কোন গ্যাস ইউজ করা হয় খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন ইউজ করে, হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস ইউজড। তো সালফার ডাইঅক্সাইড ইউজ করা হয়ে থাকে, ফর্মালডিহাইড ইউজ করা থাকে, ইথিলিন অক্সাইড ইউজ করা হয়ে থাকে, বিটা প্রোপোইল্যাক্টন ইউজ করা হয়ে থাকে, যেটা নিউলি ডেভেলপড, যেটা এখন মোস্ট কমন ইউজ করা হয়। আর এই গ্যাসিয়াস স্টেরিলাইজেশন মেনলি ইউজ করা হয় ফামিগেশন অফ রুম,
মানে রুমকে স্টেরিলাইজেশন করার জন্য যদি বলা হয় কোনো টেকনিক মোস্ট ইউজফুল, সেটা হচ্ছে আমাদের গ্যাসিয়াস স্টেরিলাইজেশন। কারণ কি, কেন ইউজ করা হয় গ্যাসিয়াস স্টেরিলাইজেশন রুমকে স্টেরিলাইজ করার জন্য? কারণ একটা বন্ধ রুমে যদি আমরা গ্যাসকে দিই, কোনো একটা গ্যাস, সেটা ডিফিউজ হয়ে যাবে গোটা রুমে, গ্যাসের যেটা নেচার, তো তার কারণে পুরো রুমটাকে ইজিলি স্টেরিলাইজ করে দেবে বাকি পদ্ধতির তুলনায়। এই কারণে রুম স্টেরিলাইজ করার জন্যে বাকি পদ্ধতিগুলোর তুলনায় এই গ্যাসিয়াস স্টেরিলাইজেশন পদ্ধতিতে যে সমস্ত গ্যাস দেখতে পাচ্ছি এদেরকেই ইউজ করা হয়। আমরা ডিটেলস আরও পড়বো, প্রতিটা গ্যাসের ক্রাইটেরিয়া কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এভরিথিং। আর লিকুইড হিসাবে বিভিন্ন অ্যালকোহল, ক্লোরিন, ব্রোমিন, ফেনল, কোয়াটারি অ্যামোনিয়াম কম্পাউন্ড এদেরকে ইউজ করা হয়ে থাকে। এবং মেকানিক্যাল প্রসেস যেটা হচ্ছে ফিজিক্যালি সেপারেশন অফ দ্য পার্টিকেল। মেকানিক্যাল প্রসেসকে অনেক জায়গাতে ফিজিক্যাল প্রসেসের আন্ডারে রাখা হয়, কিন্তু এটা একটা আলাদা একটা প্রসেস, ফিল্ট্রেশন যেখানে মেন, যেটা কি হয় ফিজিক্যাল সেপারেশন হয়, তাই তো ফিজিক্যালি সেপারেশন করা হয়। মানে আমাদের ফিল্ট্রেশন করতে গেলে তো নিজেদেরকে ইউজ করতে হবে, সেখানে আমরা দেখেছি ল্যাবে করেছি ইউজ। তো ফিজিক্যাল সেপারেশন ইউজ করা হয় ফিল্ট্রেশন পদ্ধতি, যেখানে বিভিন্ন ফিল্টার মিডিয়াম বা ফিল্টার মেশিন, ফিল্টার পেপার ইউজ করতে, যেমন সার্মিক ফিল্টার, সিন্স ফিল্টার, সিন্টার গ্লাস ফিল্টার, মেমব্রেন ফিল্টার, সিন্টার মেটাল ফিল্টার, হেপা ফিল্টার, এ সমস্ত বিভিন্ন ফিল্টার মেশিন, ফিল্টার পেপারকে ইউজ করা হয় ফিজিক্যাল সেপারেশন করার জন্য এই ফিজিক্যাল প্রসেসে। এই হচ্ছে আমাদের কমপ্লিট সিলেবাস, এবং এই প্রতিটা প্রসেস, প্রতিটা জিনিস সম্পর্কে আমাদের যা যা ইম্পর্টেন্ট সমস্ত কিছু আমরা ডিসকাস করব, এক্সট্রা পয়েন্ট নয়, যেগুলো এক্সাম টার্গেটেড, এক্সাম স্পেসিফিক ইম্পর্টেন্ট আসতে পারে, এই সমস্ত পয়েন্টগুলোই আমরা ডিসকাস করব, ঠিক আছে। আর আমাদের আপাতত মেকানিজমটা একটু দেখে নিই, যে ড্রাই হিট স্টেরিলাইজেশন যে পদ্ধতিটা আমরা পড়লাম, তার মেকানিজম কি, থার্মাল ইনঅ্যাক্টিভেশন বা অক্সিডেশন অফ সেল কনস্টিটিউট। ময়েস্ট হিট যে স্টেরিলাইজেশন প্রসেস আছে সেই প্রসেসের মেকানিজম কি বা প্রিন্সিপাল, অনেক সময় প্রিন্সিপালও জিজ্ঞেস করে, এটাকেই প্রিন্সিপাল বলা হয়। প্রিন্সিপাল কি, তো তার প্রিন্সিপাল কি, কোয়াগুলেশন অ্যান্ড ডিন্যাচুরেশন অফ দ্য প্রোটিন। রেডিয়েশন টেকনিকের প্রিন্সিপাল কি, ডিস্ট্রাকশন অর ডিসঅর্গানাইজেশন বা মিউটেশন। গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেসের প্রিন্সিপাল কি, অ্যালকাইলেশন অফ দ্য প্রোটিন। ফিল্ট্রেশন, ফিজিক্যাল সেপারেশন অফ দ্য মাইক্রো অর্গানিজম। সিভিং, স্ক্রিনিং, এন্টারপ্রিন্ট, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, এই সমস্ত পদ্ধতিতে ফিজিক্যাল সেপারেশন করা হয় ফিল্ট্রেশন টেকনিক, যেটা একটা মেকানিক্যাল প্রসেস। মনে থাকবে এই প্রিন্সিপালগুলো সম্পর্কে কোশ্চেন আসে। এখানে দেখো সমস্ত প্রোটিনের কেউ কোয়াগুলেশন করছে, কেউ ডিন্যাচুরেশন করছে, কেউ থার্মালি ইনঅ্যাক্টিভেট করে দিচ্ছে বা অক্সিডেশন করে দিচ্ছে, কেউ অ্যালকাইল করে দিচ্ছে, ডিস্ট্রাকশন করে দিচ্ছে, কিসের, প্রোটিনের, বা মিউটেশন করছে। তো মানে কি, একটা সারফেসে যে সমস্ত মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট আছে তাদেরকে রিমুভ করছে। তো মাইক্রো অর্গানিজমের মধ্যে প্রোটিন থাকতে পারে, সেলুলার কনস্টিটিউয়েন্ট আছে, তার লিভিং বডি তো এরা, তার জন্য এদেরকে মারাচ্ছে। কেউ যদি লিভিংই নাই হতো তাকে মারতাম কী করে? কেউ বেঁচে থাকলে তবে তাকে মারবো, যদি অলরেডি মারা যায় তাকে আবার মারবো কী করে? তো এরা বেঁচে আছে, এরা লিভিং মাইক্রো অর্গানিজম, ভেজিটেটিভ ফর্ম স্পোর, যাই হোক। তো এদের মারার জন্য এদের সেল কনস্টিটিউয়েন্ট যা আছে, তার সেল, তার ডিএনএ, তার প্রোটিন, তার এভরিথিংকে আমরা যদি ডিস্ট্রাকশন করতে পারি, তার সেলুলার স্ট্রাকচারকে যদি মারতে পারি, তবেই সে নষ্ট হবে। তো কেউ সেলুলার প্রসেসকে কীভাবে মারছে? সবাই তো মারছে, কীভাবে মারছে, কীভাবে ডিস্ট্রাকশন করছে, কীভাবে তার প্রসেসকে ইউটিলাইজ করছে। তো সেইভাবে এই প্রিন্সিপাল আছে। যেমন ড্রাই হিট স্টেরিলাইজেশন করার সময় এই যে প্রোডাক্ট আছে এদেরকে পুরো থার্মালি পুরো হিট দিয়েই মেরে দেবে, এত হিট দেবে যে হিটেতেই মারা যাবে। ময়েস্ট হিটে কোয়াগুলেশন হয়ে যাবে, এর যে প্রোটিন আছে তারা ডিন্যাচুর হয়ে যাবে, এখানে হিট তত বেশি ইউজ করা হয় না। রেডিয়েশনের দ্বারাই ডিসঅর্গানাইজেশন হয়ে যাবে, যে সেল আছে তারা ডিসঅর্গানাইজেশন হয়ে যাবে, মিউটেশন হয়ে যেতে পারে বিভিন্ন সেলুলার অর্গানিজম, গ্যাস এসে অ্যালকাইল করে দেবে কন্ডিশনকে। ফিল্ট্রেশন তো এমনি সেপারেশন হবে, ফিজিক্যালি সেপারেশন। তো এইভাবে স্টেরিলাইজেশন প্রসেসকে পারফর্ম করা হয়, এই সমস্ত টেপ আছে। আমরা নেক্সট ক্লাসে আবার এর পদ্ধতি ড্রাই হিট থেকে শুরু করে বাকি যে পদ্ধতিগুলো আছে সেগুলো ডিসকাস করব, এবং আমরা লাস্টে বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, চলো আজকে ক্লাস এইটুকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে
অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না, এবং কোনো ডাউট থাকলে কমেন্ট করতে পারো বা আমাদের কমিউনিটি সেকশনে অ্যাড হতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।